সবার আদুরে হওয়ায় রায়নের আবদারে শায়েরি উপস্থিত ছিল পার্টিতে। এত আয়োজনের মধ্যেও আবরার ছিল ভাবলে সে। অন্য সময়ের চেয়ে সেদিন যেন আরো বেশি আপসেট ছিল সে। পার্টি চলাকালীন সময়ে হুট করে কাউকে কিছু না জানি শায়েরির হাত টেনে নিয়ে ফিরে এসেছিল সে। 14 বছরের শায়েরির বোধগম্য হলো না কিছুই। তার মন ভীষণ খারাপ হয়েছিল পার্টি ছেড়ে চলে আসায়। আবরারের সাথে অভিমান করে কথা বলল না রাতভর। কিন্তু অন্য সময়ের মতো আবরার সেদিন তার অভিমান ভাঙাতে আসেনি। এমনকি মাঝরাত অবধি ঘরের বাইরে ছিল সে। মধ্যরাতে অপরিচিত একজন আবরারকে বাবাকে ফোন করে জানালো নেশা করে রাস্তায় মারপিট করেছে আবরার। পুলিশ এসে সবাইকে থানায় নিয়ে গেছে। খবরটা শুনে বিস্ময়ে হতভম্ব হয়েছিল সকলে। মহল্লার সবচেয়ে শান্ত ভদ্র উপাধি পাওয়া ছেলেটার এই রূপ হজম হচ্ছিল না পরিবারের কারোরই। থানায় গিয়ে আবরারের টলমল শরীর দেখে, ভেসে আসা বিশ্রী গন্ধ আর পুলিশের করা অপমানগুলো সহ্য করতে না পেরে সেদিন প্রথমবার আবরারের গায়ে হাত তুলেছিল তার বাবা। নিজের মা চাচির কান্না এবং আবরারের গায়ে হাত তুলতে দেখে ভয়ে কেঁদে ফেলেছিল শায়েরিও। অথচ আবরার ছিল নিশ্চুপ, মাথা পেতে নিয়েছিল বাবার সব অভিযোগ। তারপর টলমল শরীরটা নিয়ে ঢুকে পড়েছিল রুমে। শায়েরি বুঝে উঠতে পারছিল না কি হয়েছিল তার ভাইয়ের, কেন হঠাৎ এমন পরিস্থিতির শিকার হলো সকলে। সোফার এক কোনায় পড়ে থাকা আবরারের ব্লেজারের ভেতর থেকে মোবাইলের টোনটা কানে আসতে সেটা তুলে নিয়েছিল শায়েরি। কে ফোন করেছে না দেখে ফোন তুলে নিল কানে। ওপাশ থেকে ভেসে এসেছিল পুরুষালের রাগান্বিত স্বর। আবেগ, কোথায় তুই? এত ঘন্টা জার্নি করে এক রাতের জন্য পার্টিতে এসছে সবার সাথে দেখা করবো বলে, অথচ তুই আমি আসার আগে কেটে পড়লি। কথা বলছিস না কেন? হ্যালো আবরার? ওপাশের মানুষটার এরূপ বাক্য শুনে ফুপিয়ে উঠল শায়েরি। তার কান্নার আওয়াজ শুনে নীরবতা ছেয়ে গিয়েছিল অপর প্রান্তে। কয়েক সেকেন্ড পেরোতেই মানুষটা গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে। এই মেয়ে, কাঁদছো কেন? আপনার কোথায়? পুলিশ বলেছে ভাইয়া কি সব খেয়ে মারপিট করেছে। বড়াবু ভাইয়াকে মেরেছে। ভাইয়া রাগ করে রুমে ঢুকে গেছে, ভাঙচুর করছে। আম্মু কাকিয়া কাঁদছে, সবাই কাঁদছে। শায়েরির কথাগুলো বোধহয় ওপাশের মানুষটার বোধগম্য হতে খানিক সময় নিল। যখন মাথায় ঠিকলো ঠিক কি ঘটেছে তখনই বলল, আমি আসছি। বলেই কল কেটে দিল সে। শায়েরিও মোবাইলটা সেই অবস্থায় সোফায় রেখে গুটি গুটি পায়ে তার কাকিয়ার কাছে গিয়ে বসে। ছেলের অবস্থা দেখে প্রেশার হাই হয়ে গিয়েছিল ওনার। কিছু সময় অতিক্রম হতেই আবারও ভাঙচুরের শব্দ আসতে সাহস জুগিয়ে আবরারের রুমের দিকে এগিয়ে গিয়েছিল শায়েরি। ভাগ্যক্রমে রুমের দরজায় লক ছিল না। অনায়াসে রুমে ঢুকেছিল সে। ম্যাট্রেস থেকে শুরু করে রুমের প্রতিটা জিনিস এলোমেলো, বিধ্বস্ত অবস্থায় ছড়িয়েছিল ফ্লোরে। জায়গায় জায়গায় কাচের টুকরো ছিটানো। বেডের সাথে হেলান দিয়ে মাথার চুল টেনে বসেছিল আবরার। এক বুক সাহস জুগিয়ে সাবধানে পা ফেলে আবরারের কাছে গিয়ে বসেছিল সে। তার অবুঝ মনে একটাই কথা বাজছিল যে তার ভাইয়া কখনোই তার সাথে রাগারাগি করবে না, করতে পারেই না। ভাইয়া কত ভালোবাসে তার দুই বোনকে। এখন নিশ্চয় ভাইয়ার মন খারাপ বলে রুমে ভাঙচুর করেছে। সে বললে অবশ্য প্রতিবারের মতো তার কথা শুনবে। কিন্তু শায়েরি ভুল ছিল। আবরারের বারবার বারণ করা সত্ত্বেও যখন শায়েরির রুম থেকে বের হচ্ছিল না, তখন রাগের মাথায় শায়েরিকে ধরে রাখা হাতটা ছুঁড়ে ফেললো সর্বশক্তি দিয়ে। তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে ফ্লোরে জমে থাকা কাচের টুকরোগুলোর উপর পড়েছিল শায়েরি। ব্যথায় আর্তনাদ করে উঠেছিল শায়েরি। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়েছিল হাতের তালু থেকে। ঠিক তখনই দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ঢুকলো কেউ। দ্রুত এসে টেনে তুললো শায়েরিকে। ব্যথায় কাতর শায়েরি তখন কান্নার জন্য অন্য আশেপাশে নজর দিতে পারেনি। শুধু অনুভব করেছিল তার ছোট্ট শরীরটাকে কেউ বুকের সাথে মিশিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল। সেই সাথে হাতে বিঁধে থাকা কাচের টুকরোটা টেনে বের করেছিল সে। সাথে সাথে চিৎকার করে উঠেছিল শায়েরি। সেই চিৎকার শুনেই ছুটে এসেছিল তার মা। সেদিন রাতে মায়ের সাথে আবরারের রুম থেকে বেরিয়ে আসার সময় আবরারের মুখ থেকে ভাঙা কণ্ঠে একটা কথাই শুনেছিল, আমাকে আমার হাল ছেড়ে দে সাফওয়ান, বেরিয়ে যা এখান থেকে, যা। এরপর বদ্ধ রুমের ভেতরে দু বন্ধুর মধ্যে কি কথা হলো কেউ জানতে পারল না। দুদিন যাবৎ মারাত্মক জ্বরে ভুগেছিল শায়েরি। দুদিন পার হওয়ার আগের রাতে আবরার নিজে থেকে তাকে এসে দেখে গিয়েছিল। সরি বলতে তার পছন্দের চিপস আর আইসক্রিম এনেছিল অনেকগুলো। সেই থেকে শায়েরি বুঝতে পেরেছিল তার ভাই বদলাচ্ছে। কিন্তু এই বদলটা আগের আবরার হয়ে ফিরে আসার নয়, নতুন এক আবরার হিসেবে গড়ে ওঠার। সত্যি সত্যি একটা রাতের মধ্যে ভীষণ বদলে গিয়েছিল আবরার। কমে গিয়েছিল বন্ধুদের সাথে আড্ডা, বেড়েছিল গম্ভীরতা আর পড়াশোনা।
কলেজ শেষ করে সব বন্ধুরা এক ইউনিভার্সিটিতেই ভর্তি হলো, কিন্তু আবরার পাড়ি জমিয়েছিল চট্টগ্রামে। তার বাবা মা মোটেই রাজি ছিল না এত দূর ছেলেকে পাঠানোর জন্য, কিন্তু শেষমেশ আবরারের জেদের কাছে হার মেনেছিল সকলে। সেই থেকে আজ 3 বছর হলো আবরার বছরের অর্ধেক সময় চট্টগ্রামেই কাটায়। খুব পরে হলেও সবাই বুঝতে পেরেছিল এই শহর নয়, বরং শহরের নির্দিষ্ট কিছু মানুষ থেকে দূরে থাকতে চাচ্ছে আবরার, এবং দূরেই আছে সে। আজ হঠাৎ কথাগুলো শায়রির মাথা চাড়া দিয়ে উঠল, কারণ বেশ অনেক যাবৎ সাফওয়ান বাদে বাকি বন্ধুরা মিলে আবরারকে রিকোয়েস্ট করছে আজকের অনুষ্ঠানে আসার জন্য, অথচ আজকেই আবরার ফিরে যাচ্ছে চট্টগ্রাম। কি এমন পিছু টান তার? কেন এত লুকোচুরি? আপা, আপনি কি নামবেন না? রিক্সাওয়ালার ডাক শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল শায়রি। থাকিয়ে দেখলো কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রিক্সা। ভাড়া মিটিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকে সে। কলেজটা বেশ সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে চেনা অচেনা মুখগুলোর নতুন নতুন রূপ। আশেপাশে তাকিয়ে হাঁটছিল বলে হুট করে কারোর সাথে ধাক্কা লাগলো তার। সরি আমি খেয়া। নুহাসের হতবম্ব মুখখানা দেখে থমথমত খেয়ে গেল শায়রি। তাকে আগাগোড়া চোখ স্ক্যান করে চোখ উল্টে পড়ে যাওয়ার অভিনয় করলো নুহাস। ভয় পেয়ে নুহাসকে দুহাতে ধরে ফেলে শায়রি। তার মুখের দিকে তাকিয়ে নুহাস আশ্চর্য কণ্ঠে বলে, পিচ্ছি রে, তুই সত্যি সত্যি আমাগো সেই পিচ্ছি তো? তোরে পিচ্ছি পিচ্ছি লাগছে না কেন রে? তুই তো 3 ফুট ছিলি রে, এমন 5 ফুট হইয়া গেলি কেমনে হঠাৎ? এই এই তুই তো আমাদের পিচ্ছিই হতে পারস না। আমাদের পিচ্ছি তো এমন মহিলাদের মতো কাপড় পরে না। সত্যি কইরা বল, কোথায় লুকাইয়া রাখছোস সায়ুর বাচ্চারে? তুই আর মুখ নকল করছোস কেমনে মাইয়া? সাফারে দেইখা যা কি হইয়া গেল। ওই আয়ান না? দেখ দেখ, এই মহিলা আমাদের পিচ্ছিরে কিডন্যাপ কইরা ফেলাইছে রে। তোরা কই আসোস? শিগগিরই আই। বিস্ময় কিং কর্তব্য বিমূর হয়ে গেল শায়রি। নুহাসের হট্টগোলে মুহূর্তে ছুটে আসে বাকি 5 জন। অন্যদের মতো তারাও প্রথমে অবাক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল শায়রির দিকে। 6 জনের গোলগোল দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে অস্বস্তিতে গা কাটা দিয়ে ওঠে শায়রির। হঠাৎ করে নুহাস বাদে বাকি 5 জন একই সুরে বলে ওঠে, মাশাআল্লাহ। হক চকিয়ে গেল শায়রি। সবার এমন অদ্ভুত ব্যবহার দেখে এবার যেন কান্না পেয়ে গেল তার। শায়রির কাদো কাদো মুখটা দেখে সবাই হু হু করে হেসে ফেলে। জাফরিন শক্ত করে জড়িয়ে ধরল শায়রিকে, গাল টেনে দিয়ে বলল, এত বড় সারপ্রাইজ দিবি জানতাম না তো। শায়রি গাল ফুলিয়ে বলে, কিসের সারপ্রাইজ? সবাই কেমন কেমন করে তাকাচ্ছে। আমি কি এলিয়নের মতো লাগছে নাকি আমার? হ্যাঁ, আগে দেখেনি আমাকে। ঠোঁট উল্টে কথাটা বলতেই মুচকি এসে তার গাল টেনে দিয়ে আয়ান বলে, হ্যাঁ দেখছে সবাই, কিন্তু সবাই দেখে এসেছি সবসময় জিন্স টপ পরা প্রিন্স সায়কে। এই প্রথম অন্য দেশে দেখলাম, একদম বড় বড় লাগছে। তোহা সাইজা নিয়ে বলে, শাড়িতে তোকে এত সুন্দর লাগবে জানলে তো আরো আগে জোর করে পড়াতাম। সে তো তোরাও পড়েছিস, কিন্তু সবাই মজা করছে আমাকে নিয়ে। দেখ, নাজরাত বলে, আরে মজা করলাম কই? আর আমরা তো এর আগে কতবার পরেছি শাড়ি, আমাদের দেখতে দেখতে অভ্যস্ত সবাই। শায়রি মাথা নেড়ে বলে, হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না তোর, চল এবার। সবাই একত্রে পা বাড়ালো ক্যাম্পাসের দিকে। অন্যমনস্ক ফায়াজকে হঠাৎ করে ল্যাং মারলো আয়ান, আবার নিজেই বাঁচালো পড়ে যাওয়া থেকে। কি করলি এটা? পরে যেতাম, এখনই। এখনো না পরে ঝুলে আসিস? আমি তো ভেবেছি পরে গিয়ে প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছিস। যেভাবে তাকিয়ে আসিস আসার পর থেকেই। মাথা চুলকে হেসে ফেলে ফায়াজ। তার অবস্থা দেখে আরো খোঁচাতে লাগলো আয়ান। দূর থেকে শায়রির হাস্যোজ্জ্বল মুখখানার দিকে তাকিয়ে হতাশার ভরা শ্বাস ফেললো ফায়াজ। আয়ান আরো কিছু বলতেই তার পেটে পাঞ্চ মেরে ফায়াজ বলে, চুপ কর, বাজে বকিস না। আমি না হয় বাজে বকছি, কিন্তু তুই কতদিন আর চুপ থাকবি? এবার বলেই দে। না রে, তুইও জানিস সায়ু অন্য সব মেয়েদের মতো না। আবরার ভাইয়ের স্নেহে খুব নাজুকভাবে বড় হয়েছে সে। এই যুগের অন্য সব মেয়েদের মতো এসব প্রেম ভালোবাসা সায়ু নিজের জন্য সহজভাবে নেবে না। আমাদের তুলনায় তার বয়স আর বুদ্ধি দুটোই কম, জানিস তো। আর মেয়েটা ভীষণ সেন্সিটিভ। আমি জানি সায়ু আমাকে বন্ধুর বাহিরে কখনোই কিছু ভাবেনি, তাই আমি হঠাৎ করে তাকে প্রেম নিবেদন করে বসলে সে ভুল বুঝবে। আর আমি চাই না আমার একপাক্ষিক অনুভূতির জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। সায়ু প্রেমে ভালোবাসা বুঝে না, কারণ তার সামনে কখনো কেউ যেসব উপস্থাপন করেইনি।
তোহা, সাফানাজ, তিনজনই আমরা তিনজন ছাড়া অন্য কোনো ছেলের সাথে সেভাবে মিশেইনি কখনো। বান্ধবীরা যেখানে এইসব থেকে দূরে ছিল, সেখানেই সায়ুর মনে প্রেম ভালোবাসা নিয়ে বিধা থাকাটা ভুলের কিছু না। আর দুই কখনোই বন্ধুর বাইরে অন্যভাবে ট্রিট করিসনি যে তোকে নিয়ে ওর মনে একটা আলাদা সফট কর্নার জন্ম নিবে। একবার বন্ধুর খোলস থেকে বাইরে এসে ফায়াজ হয়ে দেখা। সায়ু কোমল একটা কলি মাত্র, সেখানে তোর একটু প্রচেষ্টাই যথেষ্ট। ওর মনে ফুল ফোটানোর জন্য, সায়ুকে বোঝার জন্য সময় দিতে গিয়ে এত বেশি সময় দিয়ে ফেলিস না যে সায়ুর অবুঝ মনটা অন্য কারো দখলে চলে যায়। সময় থাকতে নিজেরটা নিজে বুঝে নিতে শেখ। আয়নের কথাগুলো মন দিয়ে শুনছিল ফায়াজ। শেষের কথাটা শুনেই বুকের ভেতরটা ধক করে উঠল তার। সেই স্কুল লাইফের শেষ দিক থেকে শায়রিকে পছন্দ করে। কলেজে ওঠার পর পছন্দটা ভালোবাসায় রূপ নিয়েছে। একমাত্র আয়ন ব্যতীত আর কেউ অবগত নয় এই ব্যাপারে। ফায়াজ চায়ও না কেউ ভুল বুঝুক তাকে। একটা সঠিক সময়ের অপেক্ষায় সে। শায়রি মেয়েটা ভীষণ বাচ্চা স্বভাবের। কলেজে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হয়েও তার বুদ্ধি আর বোঝ ক্ষমতা যেন এখনো ক্লাস 6-এ পড়া মেয়েদের মতো হাঁটুর তলায়। সেখানে কি করে ফায়াজ বলবে নিজের মনের কথা? দেখা গেল ফায়াজের কথা শুনে উল্টাপাল্টা ভেবে কেঁদে কেটে বন্ধুত্বটাই নষ্ট করে ফেলল। না, এত বড় রিস্ক নেওয়া যাবে না। বরং আয়নের কথা মতোই এবার থেকে বন্ধু নয়, ফায়াজ হয়ে ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো প্রকাশ্যে আনবে সে। সাদিফের দেওয়া নীল শাড়িতে নিজেকে সাজিয়েছে নাজরাত। অভিমানী মন একবার ভেবেছিল পরবেই না এই শাড়ি, কিন্তু আবার ভাবলো সাদিফ দিয়েছে আজকের দিনে পরার জন্য। তার অবচেতন মন বলছে আজ সাদিফ আসবে তার সাথে দেখা করতে। উফ, ভেতরটা অস্থিরতায় ফেটে যাচ্ছে। আবার একটু রাগও হচ্ছে কাল সারাদিন সাদিফ একবারের জন্য খোঁজ নেয়নি বলে। আজ আদৌ সাদিফ আসবে তো? এবার কি একটু সে ফোন করে দেখবে নিচ থেকে? পরক্ষণে আবার ভাবলো না, ফোন করার দায়িত্ব সাদিফের। অনার্স ভবনের বিশাল বারান্দার এক কোনায় দাঁড়িয়ে ছবি তুলছিল শায়রি, তোয়া এবং সাফরিন। পাশের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সাদিফকে নিয়ে সব ভাবছিল নাজরাত। নাজরাত ব্যতীত বাকি তিনজনের গায়ে লাল সাদা কম্বিনেশনের শাড়ি, কিন্তু সাফরিনের গায়ের শাড়িটা যেন খুব ভালো মানে, তা দেখেই বোঝা যাচ্ছে। সাফনের চেয়েও অত্যাধিক ফর্সা গায়ের রং সাফরিনের। গোলগাল মুখটা রোদের তাপে রক্তিম হয়ে আছে। মেধিন শরীরটা যে কারো নজর কেড়ে নিতে বাধ্য, কিন্তু সেই দুঃসাহস দেখানোর সাহসটুকু নেই কারো। হবেই বা কি করে? তুখোর রাজনীতিবিদ নওশাদ খানের একমাত্র মেয়ে বলে কথা, যার দিকে চোখ তুলতেও সবার হাঁটু কেঁপে ওঠে। সেখানে খারাপ নজর তো নিজের জীবন বাজি রাখার মতোই কাজ। সাফরিনের কাছের বন্ধুবান্ধব হওয়ার সুবাদে অনেকে এড়িয়ে চলে শায়রিতে, আবার অনেকে নিজেদের ইমেজ হাই করতে সেচে এসে কথা বলতে চায়। একমাত্র সাফরিন আছে বলে এই বন্ধু মহলের অন্য কোনো মেয়ের দিকে হাত বাড়ায়নি ছেলেরা। সর্বদা এড়িয়ে গেছে নিজের জীবন রক্ষার্থে। তাই তো প্রেম ভালোবাসা সম্পর্কে খুবই অনভিজ্ঞ শায়রি, তোহা, সাফরিন এবং নাজরাত। এই জন্য কিশোরী বয়সে শেষ ধাপে এসে নাজরাতের জীবনে সাদিফের আগমন ছিল প্রণয়ের বিশুদ্ধ বাতাস স্বরূপ। সাদিফ নামক মানুষটার সাথে অল্প সময়ে গভীরভাবে জড়িয়ে গেছে নাজরাত। তাই তার সদ্য প্রেমে পড়া মনটা, অভিমানটাও ধরা দিল গাঢ় রূপে। দায়িত্ব শব্দটা ছোট্ট হলেও এর অর্থটা হাড়ে হাড়ে টের পাচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা। যেখানে ইন্টার প্রথম বর্ষ থেকে শুরু করে সব ইয়ারের ছেলে মেয়েরা সেজে গুজে ইচ্ছে মতো ক্যাম্পাসের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সেখানে সিনিয়ররা ব্যস্ত প্রোগ্রামে সব আয়োজন সামাল দিতে। সাদা আনারকলি ড্রেসের ওড়নাটা কাঁধ থেকে কোমরের একপাশে এনে গিট দিয়ে অনুষ্ঠান হোস্ট করার জন্য রেডি করার কাগজগুলো একে একে সাজাতে লাগলো নীতি। হোস্ট করার দায়িত্ব যদিও জীবনের, কিন্তু কনসেপ্ট রেডি করছে নীতি। জিমন আর রায়ান মিলে জুনিয়র কিছু ছেলেদেরকে কি সব বুঝিয়ে দিচ্ছে। দেখাই একমাত্র মিহাদের। নীতি চেয়ারে গায়ে লিয়ে দিয়ে পুনরায় কল করে মিহাদকে। এবারেও সংযোগ দেওয়া সম্ভব হলো না। রাগে মাথার ভেতরে ধপধপ করতে লাগলো নীতির। এই মিহাদটা সবকিছুতেই খামখেয়ালি করে। বিরক্ত হয়ে কাঁধ অব্দি ঠাঁই পাওয়া চুলগুলো পেছনে খোপা করে ফেলে সে। এত কিছুর মাঝে হঠাৎই মনে হলো সে ভীষণ একা। মনের কোনো উকি দিল একটাই নাম, ইরা। চোখ ছলছল করে উঠল নীতির। কতগুলো দিন হয়ে গেল বেস্ট ফ্রেন্ড নামক মানুষটার সাথে দেখা হয় না, কথা হয় না। আজ অব্দি কলেজের প্রত্যেক স্পেশাল অকেশনে তারা দুজন ম্যাচিং করে শাড়ি পরতো।
নীতি বরাবরই একটু টম বয় টাইপের মেয়ে, আর এরা ছিল সহজ সরল একেবারে বাঙালিয়ানা মেয়ে। কত বছরের বন্ধুত্ব তাদের, অথচ আজ আজ নীতি জানেও না বেস্ট ফ্রেন্ড নামক মানুষটা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি। আচমকা মিহাদের উপর রাগটা তীব্র হলো নীতির। সবকিছুর জন্য এই ছেলেটাই দায়। এই লুজ ক্যারেক্টারের ছেলেটার জন্য আজ মেয়েটা হারিয়ে গেছে স্ব ইচ্ছায়। সাফওয়ান কোথায় গেল হঠাৎ? অনুষ্ঠান শুরু হতে তো বেশি সময় নেই। কথাটা বলতেই ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখল রায়ান। সব কাজ মিটিয়ে তারা নেমে আসে স্টেজের দিকটাতে। সারি সারি চেয়ার বসানো হয়েছে স্টুডেন্টদের জন্য। বিশাল মাঠ হয়, অনায়াসে ঠাঁই পেয়ে গেল সকলে। বান্ধবীদের রেখে একটু রিহার্সাল রুমে গিয়েছিল শায়রি। সেখানে মিহাদকে না পেয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে শাড়িতে পা আটকে হোঁচট খেল সে। সেই সাথে আবারও খেলো তার বিশ্ববিখ্যাত ধাক্কা। শায়রির মনে হলো এই বুঝি সব শেষ, এই বুঝি পড়লো সে সিঁড়ি থেকে। গড়াগড়ি খেয়ে, কিন্তু না, সে তো আটকে গেছে। শক্ত কিছুর সাথে শরীরটা এঁটে গেছে যেন। পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতরটা ধুপ ধুপ করছিল তার। যখনই অনুভব করলো সে বেঁচে গেছে এই যাত্রায়, তখনই পিটপিট করে চোখ তুলে তাকালো সে। তার মুখের অতি নিকটে দেখতে পেল সে চিরপরিচিত গম্ভীর মুখশ্রী। অন্য সময় হলে সাফওয়ান বিরক্ত মুখে দ্রুত দূরে সরিয়ে দিত শায়রিকে, কিন্তু আজ শায়রি স্পষ্ট দেখতে পেল সাফওয়ানের চোখে বিস্ময়ের রেশ। তার অবাক দৃষ্টিতে শায়রিতে নিবদ্ধ হলো বেশ কিছু সেকেন্ডের জন্য, কিন্তু সাফওয়ানের উপস্থিতি বুঝতে পেরে চট করে দূরে সরে গেল শায়রি। চমকে উঠে সাফওয়ান, কিন্তু তার চেয়ে দ্বিগুণ চমকালো শায়রি যখন দেখলো সাফওয়ানের পেছনে নীতি, রায়ান ও জীবনের উপস্থিতি। চারজোড়া চোখের অবাক দৃষ্টি তার পান। ভারী অস্বস্তিতে পড়ে শায়রি। আজ কার মুখ দেখেছে সকালে উঠেছে, বারবার এই অসহ্যকর পরিস্থিতি পড়তে হচ্ছে। অন্যদিকে নীতিসহ উপস্থিত বাকি তিনজন অবাক হয়ে গেল তাদের বহুদিনের চেনা শায়রির হঠাৎ পরিবর্তিত রূপ দেখে। লাল পাড়ের সাদা শাড়িতে ভীষণ মায়াবতী মনে হচ্ছিল শায়রিকে। কপালের দুপাশে ছোট ছোট কিছু চুল বেরিয়ে আছে, বাকি চুলগুলো খোপায় আটকানো। কানে শোভা পাচ্ছে ছোট্ট একজোড়া ঝুমকো। শ্যামবতী মুখশ্রীটাতে একরাশ মায়া। আর আজ যেন বাঙালি সাজে সেই মায়া বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্য মেয়েদের মতো হরিণী টানা চোখ নয় শায়রির, তার চোখ জোড়া ডাগর ডাগর। এই চোখগুলোই যেন বিশেষত্ব শায়রির সৌন্দর্যের। আজ সেই গোল গোল চোখ জোড়াতে লেপটে আছে চিকন রেখার কাজল। সবসময় লালচে ঠোঁট জোড়াতে হাত চিকচিক করছে রেড লিপগ্লস। নীতি মেয়ে হয়ে অবাক বিস্ময় হা হয়ে গেল। এমন নয় যে শায়রিকে কোনো অপসরী কিংবা রূপকথার গল্পের পরীদের মতো সুন্দর লাগছে, কিন্তু তাদের চেনা মিষ্টি মুখে শ্যামবতী বাচ্চা মেয়েটাকে যে শাড়িতে এমন যুবতী লাগবে তা ভাবতে পারেনি কেউ। হ্যাংলা পাতলা শরীরটাতে শাড়িটা ভীষণ মানিয়েছে শায়রিকে। চারজন সিনিয়র সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে। শায়রি শত ইচ্ছা সত্ত্বেও পারল না এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে ছুটে পালাতে। সে যে চোখ তুলে একটাবার তাকিয়েছিল সবার দিকে, এরপর আর সাহস হয়ে ওঠেনি তাকানোর। কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো তার। আর চোখে একবার সাফওয়ানের মুখের দিকে তাকালো সে। কপালে ভাঁজ ফেলে আগের চেয়েও দ্বিগুণ গম্ভীর মুখে তাকিয়ে আছে সাফওয়ান। শায়রির চোখে চোখ পড়তে খানিক নড়ে চড়ে দাঁড়িয়ে বাকিদের দিকে তাকালো বিরক্ত মুখে। এরপর শায়রিকে পাশ কাটিয়ে ধূপধাপ পা ফেললো উপরে সিঁড়ির দিকে। সাফওয়ান সরে যেতে খালি স্থান দিয়ে দ্রুত পা চালালো শায়রিও, কিন্তু বেশি দূর আগানোর আগে হঠাৎ শুনতে পেল সেই ভরাট কণ্ঠের ডাক। থমকে গেল শায়রি। ঘাড় উঁচু করে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান পকেট থেকে কাগজে মোড়ানো কিছু একটা বের করে হুট করে ছুঁড়ে মারলো শায়রির দিকে। ভয় পেয়ে মুখের উপর দুহাত রাখতে সে হাতের উপর এসে পড়ে জিনিসটা। সেদিকে এক নজর তাকিয়ে চলে গেল সাফওয়ান। অবাকের চেয়েও কষ্ট বেশি লাগলো শায়রির। না জানি সাফওয়ানের কোন পাকা ধানে মই দিয়েছে সে, যার জন্য সবসময় তার সাথে এমন বাজে আচরণ করে এই ছেলে। এই যে একটু আগেও তার দিকে কপাল কুঁচকে বিরক্ত মুখে তাকিয়েছিল সাফওয়ান। এমন ভাবে তাকিয়ে কি বোঝাতে চেয়েছিল সে? শায়রিকে দেখতে খারাপ লাগছে সেটা? লাগলে লাগছে, শায়রি তো বলেনি তার দিকে তাকিয়ে থাকতে। তবে নিজ থেকে তাকিয়ে আবার বিরক্ত বোধ করার কি দরকার? শায়রি! নীতি ডাকলো মিষ্টি কণ্ঠে। সে বুঝতে পারছিল শায়রির মন খারাপের কারণটা, তাই কাছে গিয়ে থুতনিতে হাত রেখে অবাক হওয়ার ভান করে বলে, ইস, আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে তুমি আবরারের সেই পুচকি বোনটা। কেমন বড় বড় লাগছে। বাজে বকো না তো নীতি আপু, ভালো লাগছে না আর এসব। বেজার কণ্ঠে কথাটা বলতেই জীবন বুকে হাত দিয়ে বলে ওঠে, ভাই আজ এক গুমরা মুখটাও কি মায়াবতী লাগছে। ইস, কেন যে তুমি আবরার বেটার বোন হতে গেলে, না হলে তো আজ আমার রাস্তা ক্লিয়ার থাকতো। আজ বুঝতে পারলাম কেন বন্ধুর বোনকে গোলাপের কাঁটা বলা হয়। নীতি আর মিহাদ শব্দ করে হেসে ওঠে জীবনের কথা শুনে।
শায়রিও হাসলো ঠোঁট চেপে। জীবনের দুষ্টুমি দেখে সে হাসি মুখে জানতে চায়, কেন বলা হয় না ভাইয়া? এই দেখো না, আমার সামনে শ্রদ্ধা ফোটা সাদা গোলাপ দাঁড়িয়ে আছে, অথচ আমি তাকে ছুঁইতে পারছি না। বুকে বেঁধেছে আবরার নামক কাঁটা। উফ! ব্যথা পাওয়ার ভান করে শেষের কথাটা বলল জীবন। তার অভিনয়তে বাকিরা। শায়রি ঠাট্টা করে বলে, নিচে আরো একটা গোলাপ আছে ভাইয়া, একেবারে টুকটুকে লাল গোলাপ। নাম জানেন তো কি? সাফরিন সাফা খান। চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে ঢোক গিলে জীবন ভীতু গলায় বলে, মাপ চাই বোন, এত বড় অপবাদ আমার কাঁধে দিও না। আমি তো মজা করে বলেছি, কিন্তু সাফানের বাচ্চা শুনতে পেলেই আমার খেলা খাতাম, সমঝো? সে না হয় আমি চুপ করলাম, কিন্তু আগে বলুন মিহাদ ভাইয়া কোথায়? মিহাদের নাম শুনে একটা জঘন্য গালি দিল নীতি। সেই সাথে বলল, জাহান নামে যা কই বান্দর, আর কেউ খবর নিবি না ওর। কাণ্ডজ্ঞান কিছু নেই এই বেয়াদ্দপের মাথায়। আসুক আজকে, ওর অবস্থা যদি নাজেহাল না করে ছাড়ি, তবে আমার নামও নীতি না। অবস্থা ব্যাগতিক দেখে কেটে পড়ে জীবন এবং শায়রি। রায়ান বেচারা আটকে রইল প্রেমিকার ভয়ঙ্কর রাগের একমাত্র নীরব দর্শক হয়ে। আস্তে হাট বলদ, শুকনো মাটিতেও কেউ হোঁচট খায়। 4 চোখ কি কম পড়েছে নাকি? আরো 2টো এনে দিব। বিরক্ত মুখে আয়ানের বাউডোর থেকে সরে আসে তোহা। শাড়ি ঠিক করে চোখের চশমাটা আরেকটু ঠেলে দিয়ে মুখ কুচকে চলে গেল আগের স্থানে। আয়ান ভারী অবাক হলো তোহা তাকে ইগনোর করছে দেখে। নুহাস এবং ফায়াজ শব্দ করেই হেসে ওঠে। সে সকাল থেকে তোহা আয়ানকে এড়িয়ে চলছে। বিষয়টা সবারই নজরে আসে, কিন্তু খুঁজে পেল না কেউ কোনো কারণ। পাবে কি করে, যেখানে আয়ান নিজেই অবগত নয় তোহার রাগের কারণ সম্পর্কে। বাকি বান্ধবীদের চেয়েতেও তোহা একটু নাদুস নুদুস টাইপের, হাইটটাও মোটামুটি। আজকে সাদা পাড়ের লাল শাড়িতে তাকে একদম পুতুল পুতুল লাগছে। এখন আবার গাল ফুলিয়ে বসে আছে। নুহাস সবসময় তোহাকে খেপানোর জন্য আলুর বস্তা বলে ডাকে। আজ আয়ানের মনে হলো এই আলুর বস্তাটা গাল ফুলিয়ে থাকলে ভীষণ কিউট লাগে। বাকি বন্ধুদের চেয়ে আয়ান খুবই বুঝতার। তোহা এবং নুহাসের হাজার ঝগড়া মিটমাট করেছে সে। সর্বদা চেষ্টা করে এসেছে এই বন্ধুত্বের যাতে কখনো ফাটল না ধরে। অথচ আজকে এই বিনা দোষী আয়ানের উপরই রাগ করে আছে তোহা। ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না আয়ানের কাছে। সে কিছু বলবে সে আশায় তোহার কাছে যেতে নিলেই তোহা উঠে চলে গেল। উপায় না পেয়ে আয়ানও গেল পিছে পিছে। দিঘির পাড়টা আজ নিরিবিলি। সেখানে একটু স্বস্তিতে কিছু মুহূর্ত কাটাবে বলেই এসেছিল তোহা, কিন্তু হুট করেই আয়ান এসে হাত টেনে ধরে তার। কোনো টানে নিজের মুখোমুখি করে জিজ্ঞেস করে, সমস্যা কি? এমন করছিস কেন সকাল থেকে? হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করলো তোহা। কণ্ঠে রাগ নিয়ে বলল, হাত ছাড় আয়ান, সর সামনে থেকে, সহ্য হচ্ছে না তোকে। আরে বাপ, বলবি তো কি হয়েছে? মাথায় কি ভূত চেপেছে নাকি? হ্যাঁ চেপেছে, তোর কি তাতে? হাত ছাড় বলছি। তোর সকল গার্লফ্রেন্ডগুলোর মতো না আমি, যে হাত ধরবি আর চুপচাপ হজম করে নিব। হাত জোড়া আপনা আপনি আলগা হয়ে গেল আয়ানের। অবিশ্বাস্য নয়নে সে তাকালো তোহার দিকে। প্রবল আত্মসম্মান বোধ রয়েছে তোহার। তোহাও জানে ব্যাপারটা, আর জেনে বুঝেই সে আজ ইনডিরেক্টলি আয়ানকে ক্যারেক্টারলেস বলেছে। তোহা বলেছে গার্লফ্রেন্ডগুলো বলতে কি বলতে চেয়েছে তোহা? কটা গার্লফ্রেন্ড তার? একমাত্র প্রভা ছিল, তাও কিনা 6-7 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে। তোহা জানে সবটা, তবুও এমন জঘন্য কথা কি করে বলতে পারলো সে? আয়ন কিছু বলবে তার আগে পার্স থেকে একটা খাম বের করে আয়নের দিকে ছুঁড়ে মারে তোহা। কণ্ঠে ক্ষোভ নিয়ে বলে, নে ধর, রিটার্ন চিঠি পাঠিয়েছে তোর নিউ ক্রাশ, এবার মন খুলে প্রেম কর গিয়ে। আয়নের জবাবের অপেক্ষায় না থেকে গটগট করে চলে গেল তোহা। আয়ন বুঝে উঠতে পারলো না কোন ক্রাশের কথা বলে গেল তোহা। সে তো কোনো ক্রাশ ফ্রাশকে চিঠি পাঠায়নি, আর এই যুগে এসে গাধার মতো চিঠি পাঠাতে যাবেই বা কেন? হাতের খামটা উল্টে পাল্টে দেখলো সে এক কোনায় ছোট্ট করে লেখা আছে মিনি সিদ্দিকি। ভারী অবাক হলো আয়ান, এই নামের কাউকে তো সে চিনেই না। কাগজের টুকরোটার ভেতর থেকে ভেসে আসা তাজা বেলি ফুলের গাছড়াটা দেখে ভারী অবাক হলো শায়রি, কিন্তু তার চেয়ে দ্বিগুণ অবাক হয়ে
গাজরাটা এক প্রকার ছিনিয়ে নিল নীতি। অবাক কণ্ঠে বলল, সাফওয়ান তোমাকে গাজরা দিয়েছে কেন? মাই গড, আমি কি কিছু মিস করে গেলাম নাকি? তুমি তুমি সত্যি করে বলো তো কি চলছে? থতমত খেয়ে গেল শায়রি। কি চলছে মানে কি? কি চলবে আবার? এই গোমরামুখ দৈত্য দানবটা গাজরা দিল কেন, সেটাই তো শায়রি জানবেই বা কিভাবে। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে শায়রি বলে ওঠে, আরে আপু, আমি তো ভাইয়াকে বলেছিলাম গাজরা এনে দিতে, কিন্তু ভাইয়া ভুলে গিয়েছিল। আমি রাগ করেছি বলেই হয়তো সাফওয়ান ভাইকে বলেছে। ভ্রু কুচকাল নীতি। আবরার বলল, আর সাফওয়ান রাজি হয়ে গেল ফুল কিনতে? ধুর, সে হয়তো বেশি বেশি ভাবছে। নিশ্চয়ই আবরার জোর করেছে, না হয় কারো কথায় চলার মানুষ তো সাফওয়ান না। আপাতত বেশি না ভেবে শায়রি খোপায় বেলি ফুলের গাছটা সুন্দর করে লাগিয়ে দিল। বাহ, এই জিনিসটারই কমতে ছিল বোধহয়। স্টেজ থেকে জীবনের গলার আওয়াজ ভেসে আসতেই সতর্ক হয়ে গেল সকলে। সারি সারি চেয়ারগুলোতে বসে পড়ে স্টুডেন্টসরা। যাদের পারফরমেন্স আছে শুধু তারাই আলাদা রইল। জীবন খুব সুন্দর করে স্বাগতম জানালো নতুন অতিথিদের। কিছু সিনিয়র এসে হাতে হাতে ফুল দিয়ে নতুন যাত্রায় স্বাগতম করলো সকলকে। স্টেজের পেছনের দিকটায় সব পারফরমেন্সরা, সাথে মিহাদের অপেক্ষার প্রহর গুনতে থাকা শায়রির নজর পড়ল কাঠফাটা রোদের উত্তাপে ঝলসে যাওয়া বিশাল মাঠের এক কোনায় শুভ্র রঙের পাঞ্জাবি পরা যুবকটার উপর। পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতেই ব্যস্ত পায়ে এগিয়ে আসছে সে। তার হালকা ব্রাউন সিল্কি চুলগুলো রোদের ঝলকানিতে চিকচিক করছে। ধবধবে ফর্সা নাকটা গরমে লালচে আকার ধারণ করেছে। ঘামে ভেজা শরীরটাতে দৃশ্যমান হয়ে উঠেছে তার জিম করা পেশিবহুল বাহু। পাঞ্জাবির হাতা ফেটে যেন বেরিয়ে আসতে যাচ্ছে সেগুলো। কি ভীষণ বিরক্তিতে চেপে ধরেছে নিচের দিকের লালচে ঠোঁটটা। বরাবরের মতোই কুঁচকে রাখা কপাল, শক্ত চোয়াল। বহুদিন পর আজ যেন শায়রি এভাবে দেখছে এই গোমরামুখ ছেলেটাকে। মনের কোণে ক্ষণিকের জন্য সে আবারও আকর্ষিত হয়ে উঠছিল যুবকটার সুদর্শন রূপে। 4 বছর আগের মতো আজও শায়রির মন মস্তিষ্কে প্রশ্ন তুলল, ছেলেরা এত সুন্দর হয় নাকি? তাও আবার এমন রকচটা খারাপ একটা ছেলে। উপর আল্লাহ যেন খুব নিখুঁতভাবে সৃষ্টি করেছে এই ছেলেকে, কিন্তু স্বভাব পেয়েছে সুদর্শন চেহারাটার চেয়ে অত্যাধিক কুৎসিত। এমন বাজে ছেলের সাথে এই রূপ যেন একেবারেই বেমানান। মেহাদ কোথায় নীতি? গম্ভীর কণ্ঠটা হতেই চমকে ওঠে শায়রি। এতটা ভাবনায় বিভোর ছিল যে কখন সাফওয়ান সামনে এসে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল সে। নীতির বিরক্তি মুখে জবাব দেয়, ওই বেদ্যপের খোঁজ আমার কাছ থেকে নিতে আসবি না। রেসপন্সিবিলিটি বলতে কোনো সেন্স নেই এই ছেলের। সেই সকাল থেকে আমরা এখানে পড়ে আছি আয়োজনে, আর সে প্রোগ্রাম শুরু হওয়ার পরেও আসতে পারলো না। ঠোঁট নেড়ে বিড়বিড় করে কিছু বলতেই মিহাদকে ফোন লাগায় সাফওয়ান। পরপর 2বার রিং বেজে কেটে যাওয়ার পর তৃতীয়বারে কল রিসিভ করে মিহাদ। কিছুটা আড়ালে গিয়ে রাগী মুখে মিহাদের সাথে কথা সারে সে। তারপর মিলিয়ে গেল ভিড়ের মাঝে। হই হুল্লোড়ে কাটতে লাগলো মুহূর্তগুলো। একটু একটু করে কেটে যেতে লাগলো অনুষ্ঠানের সময়। কোলাহলে মেতে থাকা তরুণীটির মোবাইল বেজে উঠতেই সতর্ক হয়ে নির্জনে ঠাঁই দিয়ে নিল সে। মোবাইল বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখতে পেল দীর্ঘ সময়ের প্রত্যাশিত মানুষটার নাম জ্বলজ্বল করছে স্ক্রিনে। চঞ্চল হয়ে উঠল তরুণীর মন। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে ব্যস্ত হাতে কল রিসিভ করলো সে। হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে শোনা গেল মানুষটার ব্যস্ত কণ্ঠ। আপনি কোথায় নাজরাত? ভেবেছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু আধ ঘন্টা খুঁজেও আপনাদের কারো দেখা নেই। প্রোগ্রামে আসেননি আপনি? চমকে উঠল নাজরাত। অবাক কণ্ঠে জানতে চাইল, আপনি ক্যাম্পাসে? হ্যাঁ, মেন গেটের সোজা জাও বাগানে আছে। ওখানেই থাকুন, আসছি আমি। চঞ্চল পায়ে শাড়ির কুচি সামলে হেঁটে চলে নাজরাত। স্টেজের সামনের ভিড় ঠেলে সামনে এগোতেই দেখা মিলল কাঙ্ক্ষিত ব্যক্তিটি। নীল পাঞ্জাবি গায়ে গরমের মধ্যে গাছের ছায়াতলে অপেক্ষা করছে মানুষটা। নাজরাত দূর থেকেই দেখতে পেল সাদিফের ঘামে ভেজা কপাল আর ঘাড়। কপালে আছড়ে পড়া কিছু সংখ্যক চুলগুলো বাহাত দিয়ে ব্যাক ব্রাশ করে হাত ঘড়িতে চোখ বোলালো সে। মুখ দিয়ে তপ্ত শ্বাস ফেলে আবারও দেখতে লাগলো আশেপাশে, যদি দেখা পায় কাঙ্ক্ষিত মানুষটার সেই আশায়। নাজরাত হাসে। এতক্ষণ তাড়াহুড়ো করে এসে এখন ধীর গতিতে পা বাড়ালো সাদিফের দিকে। হুট করেই চোখাচোখি হলো দুজনের। সাদিফ ভুলবশত চোখ ফেরাতে চেয়েও যেন পারল না।
আটকে গেল নীল শাড়ি পরিহিতা অর্ধাঙ্গিনীর এলোমেলো রূপে। কুচিতে এক হাত রেখে সাবধানে হেঁটে আসছে নাজরাত। উত্তপ্ত রোদের তেজে এসে পড়েছে তার মুখশ্রীতে। নাকে জমেছে বিন্দু বিন্দু শিশির কণার মতো ঘাম। পিঠ অব্দি ছড়িয়ে আছে উন্মুক্ত চুলগুলো। কিছু কিছু চুল লেপটে আছে ঘামে ভেজা ঘাড়ে, কাঁধে। কথায় আছে ভালোবাসার মানুষটাকে সব রূপেই অপরূপা লাগে। আজ যেন কথাটার প্রত্যক্ষ সাক্ষী সাদিফ। এই যে নাজরাতের এলোমেলো রূপটা তাকে আটকে দিয়েছে,